সারা পৃথিবীতে আমেরিকার যে একক কর্তৃত্ব, এটা আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে, এটা বুঝে গেছে ব্রিটেন এবং এটা বুঝে গেছে জার্মানি। এই যুদ্ধের পরে আমেরিকাকে মধ্যপ্রাচ্যের যে প্রভাব, তার যে প্রভাব, তার ঘাঁটি, এগুলো আস্তে আস্তে সরিয়ে নিতে হবে। যুদ্ধ শেষ হয়ে গেছে, ইনফ্যাক্ট যুদ্ধ আর হবে না। আমি যেটা বলছি যে এখানে সিরাজ ভাই একটা কথা বলে গিয়েছিলেন যে ইরানের মানুষের মনোভাব, আমি সেইটা দিয়ে এখন শুরু করি। যেমন ইউরেনিয়াম আর নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট, এই দুটো জিনিস আমেরিকা অথবা আপনার রাশিয়ার হাতে দিবে কিনা, এটা নিয়ে এক ধরনের জনমত জরিপ হয়েছে। সেখানে দেখা গেছে ইরানবাসীদের মধ্যে 82.6% লোক, 82.6% লোক, তারা একদম ডিপলি কমিটেড হয়ে বলেছে যে কোনোভাবেই আমাদের ইউরেনিয়াম এবং আমাদের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট অন্য কোনো দেশের হাতে আমরা দিব না। তার কারণ এখন অবস্থা দৃষ্টি যেটা মনে হচ্ছে যে এই নিউক্লিয়ার পাওয়ার, অর্থাৎ ইউরেনিয়াম এবং আমাদের নিউক্লিয়ার পাওয়ার হলো আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের গ্যারান্টি। And this is the sentiment of the people of Iran. And the জনসংখ্যা হলো 82.6, মানে 82.6% লোকের এই মতবাদ। তাহলে অ্যাবসলিউট প্রায় সকল মানুষই এটা চাচ্ছে। এবং ইরান বোধহয় এইরকম সিমেন্টেডলি ইউনাইটেড হয়েছিল একবার শাহকে যখন তারা আমলে, আর এইবার হয়েছে। আরেকটা জিনিস, এখানে আপনি একটা কথা বলেছিলেন আপনার প্রশ্নটা ধরে, যে ইরানিরা একটা জায়গায় কিন্তু এক, তাদের ঐতিহ্য, তাদের ইতিহাস এবং তাদের যে গৌরবময় ইতিহাস, গৌরবের ইতিহাস, এই জায়গাটা তারা হাত দিতে চায় না। ইরানের লোকরা এখন কনভিন্সড হয়েছে যে কোনোভাবেই যদি আমেরিকা ইরান দখল করে ফেলে, ইরাকের মতো, লিবিয়ার মতো, হ্যাঁ, তাহলে ইরানের যে জাতীয় ঐতিহ্য, জাতীয় চেতনা, জাতীয় ইতিহাসটাকে পাল্টে দেবে এবং মানুষের সেন্টিমেন্টকে আমেরিকান করে ফেলবে। এইটা, এই দিক থেকে প্রত্যেকটা ইরানি খুবই কনসার্ন। শুধু ওইখানে যে ৮০ লাখ ইহুদি বসবাস করে, কেউ বলে ৮৫ লাখ, আবার কেউ বলে ১ কোটি জু আছে ইরানে, এদের মনোভাবটা একটু ভিন্ন। তবে ইরানের সরকার অত্যন্ত সহনশীল তাদের প্রতি। কিন্তু ইরানের যে গভর্নমেন্ট, এখন যে রেভলিউশনারি গভর্নমেন্ট, যেটা 1979 সাল থেকে আছে, তারা কিন্তু ইহুদিদেরকে সমান অধিকার দেয়। কোন রকম ডিসপ্যারিটি তাদের ইরান সরকারের মধ্যে দেখা যায় না। ধর্ম হিসাবে আলাদা ধর্ম বলে তাদেরকে মানে আলাদাভাবে ট্রিট করে না, এটা কিন্তু একেবারে সত্যি কথা। আর আরেকটা জিনিস এখানে বলেছে, কূটনীতির কথা বলি। এখন কিন্তু এশিয়াতে দারুণ কূটনীতির খেলা চলছে। যেমন আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চায়নাতে আছেন। তারপরে মার্কো রুবিও এখানে আপনার ইন্ডিয়াতে আছে, উনি ছোলা ভাটুরা বা অন্যান্য জিনিস, ভালো ভালো জিনিস খাচ্ছেন। তাজমহলও উনি ঘুরে দেখছেন সস্ত্রীক। আর এদিক থেকে আমাদের ফিল্ড মার্শাল, আমাদের না, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তার সফর শেষ করে ইসলামাবাদে পৌঁছেছেন। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এই জায়গায় আমি পাকিস্তানকে ক্রেডিট দেব। পাকিস্তান কিন্তু এই যে ডিপ্লোমেসিটাকে সুন্দর করে এশিয়ার ভিতরে রেখেছে এবং কাতারেও গিয়েছেন। আবার আপনাদের মানে ইরানের যে ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি, তার সম্পর্কে একটি কথা একজন কূটনীতিক বলেছেন। কূটনীতিক এবং অধ্যাপক, উনি ইন্টারন্যাশনাল রিলেশনস এবং পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক। উনি হলো মেয়ারশিমার, জন মেয়ারশিমার, শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক। উনি একটি কম্প্যারিজন করেছেন যে আব্বাস আরাকচি কিরকম আর ডোনাল্ড ট্রাম্প, জেরার্ড কুশনার, উইটকফ, মার্কো রুবিও এরা কিরকম। তাদেরকে বলেছেন তারা অন্তঃশ্বাস শূন্য, তাদের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা নাই, তারা যুক্তি নির্ভর কোনো কথা বলে না। ডোনাল্ড ট্রাম্প থেকে আরম্ভ করে তার যত অ্যাসোসিয়েটস আছে, সবগুলো জোর জবরদস্তিমূলক কথা বলে। আমেরিকা, তারা আমেরিকার শক্তিশালী দেশের প্রতিনিধি, তারা পাকে প্রকারে বক্তব্যে এটা প্রকাশ করতে চায়। আর আব্বাস আরাকচি যুক্তির মধ্য দিয়ে কথা বলে, অত্যন্ত ডিসেন্ট, সোবার এবং রিয়েলিটি এবং ইরানের ঐতিহ্য, ইতিহাসকে তার মাথায় রেখে উনি কথা বলেন। তিনি বলেছেন যে আব্বাস আরাকচি অত্যন্ত সুশিক্ষিত মানুষ। তাহলে সিরাজ ভাই বলেছিলেন যে ডিপ্লোমেসিতেও কিন্তু এখানে, আমি এই কথাটা সমর্থন করি, ডিপ্লোমেসিতেও কিন্তু ইরান হ্যাজ প্রুভড হারসেলফ সুপিরিয়র টু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এইবার আসছে যুদ্ধ। যুদ্ধ মূলত শেষ। চুক্তি যদি হয়, কি হবে আমি জানি না। এটা আমাদের জিয়াউল হাসান ভাই বলেছেন ভালো করে, ইট ইজ এ ফার ক্রাই। চুক্তি কবে হবে জানি না।
যুদ্ধ শেষ হয়ে গেছে। ইনফ্যাক্ট যুদ্ধ আর হবে না। যেই যেই বিষয়গুলো নিয়ে যুদ্ধ করেছে, অর্থাৎ ভেনিজুয়েলা প্রেসিডেন্টকে ধরে নিয়ে নেগোসিয়েটররা, একটা ইরানের তেলের যুদ্ধ। নেগোসিয়েটর তো কাতার গেল, এই কাতারের যাওয়াটার পেছনে কারণ কি তাহলে? কাতার যাওয়ার পেছনে আমি এখন পরিষ্কারভাবে বলি, গালফ কান্ট্রিদের মধ্যে ইউনাইটেড আরব এমিরেট ছাড়া আর একটি দেশও আর চায় না যুদ্ধ। ওমান তো আগে থেকেই চায় না। আর ওমানের ব্যাপারে তো একটা ছাড় আছে, বা এরা, ইরান কিন্তু বিবেকবান জাতি, বলছে যে ইরান, হরমুজের উপরে ইরানের একটা হিস্সা আছে, আমরা সেই হিস্সা অনুযায়ী টোলও দিব, টোলের ভাগ দিব ওমানকে। তো সুতরাং একটা দেশ, একমাত্র ইউনাইটেড আরব এমিরেট ছাড়া একটা দেশও যুদ্ধ চায় না, এবং মোহাম্মদ বিন সালমানও চায় না। এই জিনিসটা আরেকটু গিয়ে এখানে কনসলিডেটেড হবে। এবং আপনি তো জানেন গালফ কান্ট্রিজ গুলো বুঝে গেছে যে আমেরিকার কোনো ক্ষমতা নেই আমাদেরকে সিকিউরিটি দেওয়ার। আর আরেকটা জিনিস সত্যি, এটা একটা ইঙ্গিত করে গেছেন বোধহয় জিয়াউল হাসান ভাই, যে এই যুদ্ধের পরে আমেরিকাকে মধ্যপ্রাচ্যের যে প্রভাব, তার ঘাঁটি, এগুলো আস্তে আস্তে সরিয়ে নিতে হবে। এখানে আরেকটা জিনিস, চীনের একটা সুবিধা হবে। চীনের কিন্তু একটা সেন্সিটিভ ব্যাপার আছে। মালাক্কা স্ট্রেট দিয়ে চীনের 80 ভাগ তেল যায়। Malacca Strait is very important for China, exactly for having the vessel of energy, fuel, fuel যায় এখানে। এই মালাক্কা স্ট্রেটটা হলো খুব সেন্সিটিভ জায়গা। কেন? এখানে আমেরিকান বেস গুলো আছে, জাপানে আছে, পালাও একটা ছোট্ট দেশ আছে, এটার চারিদিকে আমেরিকান মিলিটারি বেস আছে। তারপরে ফিলিপিনে মিলিটারি বেস আছে, সিঙ্গাপুরে আছে। এই জায়গাটা ধরে আপনার আপনার ইন্দোনেশিয়া পর্যন্ত, এই জায়গাটা ধরে যে মালাক্কাটা গেছে এর মধ্য দিয়ে, এখানে কিন্তু খুব সেন্সিটিভ জায়গা। কার জন্য? আমেরিকান বেস গুলো আছে চীনের জন্য। তাই এইবার চীন কিন্তু, যদি মধ্যপ্রাচ্য থেকে এই যুদ্ধের পরে আমেরিকার প্রভাব ডিক্লাইন হয়ে যায় আস্তে আস্তে, তাইলে চীন কিন্তু ওই দিকে তাকাবে, এবং চীন ডাইরেক্টলি বলবে যে পূর্ব এশিয়া থেকে সমস্ত আমেরিকান মিলিটারি বেস যেন উঠিয়ে নেওয়া হয়। ইন কনক্লুশন, সারা পৃথিবীতে আমেরিকার যে একক কর্তৃত্ব, এটা আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে, এটা বুঝে গেছে ব্রিটেন এবং এটা বুঝে গেছে জার্মানি। তাই তারা একত্রে ঘোষণা দিয়েছে যে আমেরিকা এখন যে যুদ্ধ চলছে ইরানের সাথে, চলমান যুদ্ধ কিংবা ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে আমরা জার্মানি এবং ব্রিটেন আমেরিকার আর এই যুদ্ধের কখনো অংশীদার হব না। তো সুতরাং সবকিছুর উপরই একটা শেষ আছে, ইতি আছে। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প এটা বুঝবেন না। ওনার পরবর্তীতে যে প্রেসিডেন্ট আসবেন, তিনি হয়তো দায়িত্বশীল বা চিন্তা ভাবনা করবেন। উনি বুঝতে পারবেন টাইম হ্যাজ কাম টু ক্লোজ all establishments of controlling the power exactly all over the world. এটা পরবর্তী প্রেসিডেন্ট বুঝবেন, বুঝে এগুলো আস্তে আস্তে সরিয়ে নেবেন। তা না হলে কিন্তু চীন একটা কথা বলে ফেলবে একদিন আমেরিকাকে, ইউ আর পার্সোনা নট গ্রেটা ইন এশিয়া।